একটা মেয়ে খুন হয় 40 বছর আগে, কিন্তু কেউ জানতো না খুন হয়েছে। কোথাও কোনো রিপোর্ট হয়নি। সময় গড়ায়, বছর পার হয়, কিন্তু সেই খুনের কোনো চিহ্ন কারো চোখে পড়ে না। হঠাৎ একদিন এক 60 বছর বয়সী বৃদ্ধ লাইভে এসে এই কথা বলে, মুহূর্তেই সবার রক্ত জমিয়ে দেয়। তিনি বলেন, 40 বছর ধরে আমি একটা সত্য লুকিয়ে রেখেছি, আর রাখতে পারছি না। আজ সব বলবো। তিনি খুলে দেন এক গোপন অধ্যায়ের দরজা, এক মেয়েকে খুন করার ঘটনা যেটা এত বছর কেউই জানত না। তৎক্ষণাৎ চারদিকে আলোড়ন পড়ে যায়। তখন বিষয়টা পৌঁছে যায় পুলিশের কাছে। তারা তদন্ত করতে শুরু করে 40 বছর আগে সত্যি কি খুন হয়েছিল, যা ধীরে ধীরে খুলে যেতে থাকে অনেক অজানা অধ্যায়। কে ছিল সেই মেয়ে, কেন তাকে খুন করা হয়েছিল, বৃদ্ধ কি সত্যিই খুনি, নাকি সে কাউকে রক্ষা করতে মিথ্যা কথা বলছে। এত বছর পর হঠাৎ কেনই বা এমন সিদ্ধান্ত? গল্প যত এগোয় ততই এক গভীর গোলকধাঁধায় পরিণত হয়। পরিচয় গোপনের খেলা, অতীতের চাপা কষ্ট, সম্পর্কের জটিলতা, সব মিলিয়ে তৈরি হয় এক রহস্যময় জগৎ। আমি যখন মুভিটা দেখতে শুরু করি, ভাবিনি এতটা টান টান উত্তেজনা পেয়ে যাব। একটা মুহূর্ত চোখ সরাতে পারিনি। প্রতিটা সেকেন্ডে মনে হয় এবার বুঝি সব পরিষ্কার হবে। কিন্তু না, সত্যটা লুকিয়ে আছে একেবারে শেষের দৃশ্যে। তুমি যদি এমন কোনো গল্প খুঁজে থাকো যেখানে শেষ দৃশ্য না দেখে বোঝাই যাবে না আসল সত্য, তাহলে রেখাচিত্রাম হবে তোমার জন্য একটা পারফেক্ট জার্নি। তাহলে আর দেরি কেন, চলো ডুবে যাই সেই রহস্যে, যার জট খুলবে কেবল গল্পের শেষ মোড়কে। গল্পে শুরু হয় 1985 সালে। দুই বন্ধু জঙ্গলের ভেতরে হেঁটে আসার সময় এক বন্ধু আরেক বন্ধুকে বলে, জানিস আমার বাবা ফিল্ম অভিনয় করছে। আরেকজন বিশ্বাস করতে না চাইলেও ওই বন্ধু আবারও জোর দিয়ে বলে, আমি কাল রাতে বেড়ার ফাঁক দিয়ে দেখেছি আমার বাবা সহ আরও 2-3 জন মিলে পার্টিতে মোড়ানো একটা বডি জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। এরপর সিন চলে আসে 40 বছর পর। সকালবেলা ইন্সপেক্টর বিবেক ঘুম থেকে ওঠে। এই অফিসারকে জুয়া খেলার অপরাধে সাসপেন্ড করা হয়েছে, তাই এখন সে তার বাবাকে রাবারের ব্যবসা আর বাড়ির কাজে সাহায্য করে। একদিন বিকেলে বিবেকের গার্লফ্রেন্ড শেরনা তাকে রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে গিয়েও বিবেক একটু মন খুলে কথা বলতে পারে না, কারণ তাদের আশেপাশে সবাই বিবেকের দিকে তাকিয়ে থাকে। এরপর রাজন নামে একজনকে দেখা যায়, দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। তাই তাকে ডাক্তার মদ খাওয়া ছেড়ে দিতে বলে, কিন্তু রাজন কোনো মতে মদ খাওয়া ছাড়তে পারবে না। সে খুব দ্রুত মরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এদিকে ডিএসপি আর এসপি বসে মিটিং করার সময় তারা বিবেকের বিষয়টা নিয়ে আলোচনা করে এবং তারা সিদ্ধান্ত নেয় বিবেককে মালাক্কাপাড়ায় থানায় পোস্টিং করে দেবে। তো পরের দিন বিবেকের কাছে নোটিশ আসলে সে চাকরিতে জয়েন করতে যায়। অন্যদিকে দেখা যায় রাজন গভীর ঘন জঙ্গলের কাছে এসে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। সে গাড়ি থেকে নেমে জঙ্গলের ভিতরে যায়। রাজনের শরীরটা খুব খারাপ, তার এখন কাশির সঙ্গে রক্তও পড়ে। সে বুঝতে পারছে তার হাতে আর বেশি সময় নেই। এরপর সে বড় একটা গাছের নিচে বসে তার ফেসবুক লাইভে আসে আর সবাইকে অবাক করে দিয়ে বলে, আজ আমি আমার জীবনের শেষ একটা সত্য কথা বলে তোমাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। আমার সময় ফুরিয়ে এসেছে। সত্য কথাটা বলা উচিত, নয়তো আমি মরে গিয়েও শান্তি পাব না। আমি কি করে এত ধনী হলাম? একজনের সুন্দর জীবনের বিনিময়ে আমি ধনী হয়ে জীবনযাপন করছি। আজ থেকে প্রায় 40 বছর আগে আমি অ্যালেক্স জুয়েলারির মালিক ভিনসেন্ট ফ্রান্সোর মিলে একটা তরুণীকে খুন করে এখানে এই গাছের নিচে মাটি চাপা দিয়েছিলাম। মেয়েটাকে কোথা থেকে এসেছে আমি এসব কোনো কিছুই জানতাম না। হয়তো ওই তরুণীর অভিশাপে আমার জীবনটা আর ধ্বংস হয়ে গেছে। আমার জীবন সবকিছু থাকার পরেও কিছু নেই। এরপর রাজন নিজের মাথায় গুলি করে লাইভেই সুসাইড করে। গুলির শব্দ শুনে ড্রাইভার ছুটে এসে দেখে রাজন মারা গেছে। পুলিশ তদন্ত করতে এসে এখানে হাজির হয়। তো যাই হোক, সবার ফোকাস এখন এই রাজনের দিকে। সে যে কথা বলেছে এটা সত্য কিনা, কারণ সে যাদের নাম নিয়েছে তারা সমাজের প্রতিষ্ঠিত বড় বিজনেসম্যান। পুলিশ রাজনের বডিটাকে মর্গে পাঠায়। এদিকে সেই ব্যবসায়ী ভিনসেন্টকে দেখানো হয়। তার ওয়াইফ অ্যালেক্স এখন লাইফ সাপোর্টে আছে। ভিনসেন্টের ছেলে ফেসবুকে লাইভ দেখে তার বাবার কাছে জিজ্ঞাসা করে, বাবা ইনি কি বলছে? তখন ভিনসেন্ট তার ছেলেকে বলে, এসব কিছু নিয়ে এত ভেবো না তুমি। অন্যদিকে পুলিশ তার পুরো ফোর্স নিয়ে রাজনের বলা মতো ওই জায়গাটায় ক্রেন দিয়ে মাটি খুঁড়তে শুরু করে। এদিকে ভিনসেন্ট তার অফিসে আসলে তার সেক্রেটারি জানায়, মিডিয়াতে এখন আপনার নাম আসেনি, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ভিনসেন্ট বলে, পুলিশ তো পুলিশের কাজ করবেই। কিছুক্ষণ পর শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির পানিতে পুলিশ মাটি খোঁড়ার কাজ সম্পূর্ণ করতে পারছে না। যতটুকু করছে ততটুকু পানি পড়ে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ করে বিবেকের চোখে পড়ে মাটিতে পড়ে থাকা পচা কাপড়ের দিকে। সে কাপড়টা তুলে বুঝতে পারে এর আশেপাশে সত্যিই কিছু আছে। রাজন মিথ্যা কথা বলেনি। এরপর বিবেক এই বৃষ্টির মধ্যে সবাইকে মাটি খোঁড়ার নির্দেশ দেয়। যেখানে পচা কাপড় পাওয়া গেছে সেখানে খুঁজতে শুরু করে।
এভাবে অনেকক্ষণ মাটি খোঁড়ার পর অবশেষে তার একটা মাথার খুলি পায়, অর্থাৎ রাজনের কথা সত্য। এরপর তারা মাটির ভিতর থেকে সেই কঙ্কালটাকে উদ্ধার করে। সেখানে একটা নুপুর পায়। কঙ্কালটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। পুলিশ মিটিং ডেকে সবাইকে বলে রাজনের ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, তার সঙ্গে ভিনসেন্টের কোনো যোগাযোগ আছে কিনা সেটা জানতে হবে। আমরা শুধুমাত্র একটা কঙ্কাল পেয়েছি, এ থেকেই আমরা খুনিকে আইডেন্টিফাই করতে পারবো না। এরপর বিবেক রাজনের ডক্টর কৃষ্ণার সঙ্গে দেখা করে। তার কাছে জানতে পারে রাজন প্রচুর মদ খেত, সে অনেক খামখেয়ালিও করত। তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিল, একটা ছেলে ছিল, তার সঙ্গেও তার কোনো যোগাযোগ ছিল না। এরপর বিবেক ফ্রান্সের নামে তার বয়সের যত লোক ছিল তাদের একটা লিস্ট করে একে একে সবার সঙ্গে দেখা করে, কিন্তু কারো সঙ্গেই সে রাজনের কোনো লিঙ্ক খুঁজে পায় না। পুলিশ 1985 সালে মিসিং কেসের সকল নিউজ পেপার আর কেস ফাইলগুলো ঘেঁটে দেখতে থাকে এবং সেই সব ফ্যামিলিতে গিয়ে কঙ্কাল থেকে পাওয়া নুপুর দেখে সে সম্পর্কে জিজ্ঞাসা করে। বিবেকের কেসটাতে তালগোল পাকিয়ে যাচ্ছিল। ভিনসেন্টের সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করে। তার এক আত্মীয়র কাছ থেকে জানতে পারে ভিনসেন্টটা বেশ গরিব ছিল, তবে সে অ্যালেক্সকে বিয়ে করে এই গ্রাম ছেড়ে শহরে চলে যায়। তারপর থেকেই সে তার অবস্থান পরিবর্তন করে নেয়, রাতারাতি বড়লোক হয়ে যায়। এরপর বিবেক ভিনসেন্টকে থানায় ডেকে পাঠায় সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য এবং তাকে জিজ্ঞাসা করে, রাজন আপনার নাম বলেছে, আপনি ওই মালাকা পাড়াতেই ছিলেন, এই খুনের ব্যাপারে আপনি কি জানেন? ভিনসেন্ট বলে, আমি আপনাদের সঙ্গে কোঅপারেট করতে এসেছি। আপনারা একজন নেশা করে কথা শুনে আমাকে জাজ করতে পারেন না। তাছাড়া কঙ্কালটা কার সেটা আপনারা এখনো জানতেই পারেননি। ভিনসেন্টের কথা শুনে বিবেকের কিছুর করার থাকে না। তারপর ভিনসেন্ট বাইরে বের হলে মিডিয়ার লোক তাকে ঘিরে ধরে সত্যটা জানার জন্য। ভিনসেন্ট বলে, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে পুলিশকে সাহায্য করতে এসেছি। তবে বিবেক বুঝতে পারে ভিনসেন্ট মিথ্যা বলছে, কারণ তার কথার ধরন, চোখের চাউনি সবটাই বলে দিচ্ছিল। হতে পারে রাজনের কথাই সত্যি, মৃত্যুর আগে শেষ সত্যি কথা বলে গেছে। বিবেক আবারও পুরনো ফাইলগুলো নিয়ে ঘাটাঘাটি করে। তখন তার মাথায় আসে কেউ পালিয়েছিল, এমন কেউ হতে পারে। তখন সে থানায় গিয়ে আবারও সেই পুরনো ফাইল বের করে রিপোর্ট দেখতে চায়। চান্দাপা নামের একটা লোক এফআইআর করেছিল একটা মেয়ে ফ্রড করে এখান থেকে পালিয়ে গেছে। এই মেয়েটাকে খুঁজতে পোস্ট অফিসে গেলে জানতে পারে ওই ঠিকানায় এখন কেউ থাকে না। তবে ফিল্ম ফেডারেশন থেকে এই ঠিকানায় একটা চিঠি এসেছিল। চিঠিটা কেউ না নেওয়ায় চিঠিটা আবারও রিটার্ন পাঠানো হয়েছিল। বিবেক ফিল্ম ফেডারেশন এসে জানতে পারে চান্দাপাকে ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছে। তখন সে চান্দাপার ঠিকানা নিয়ে সেখানে আসে। তবে আসার আগে সে জেনে গিয়েছিল যদি সে পুলিশ পরিচয় এখানে আসে তাহলে তাকে কোনো ইনফরমেশন দেবে না। তাই বিবেক ছদ্মবেশে আসে। মূলত এই চান্দাপা ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট নিয়ে আসতো। বিবেক চান্দাপাকে জিজ্ঞাসা করে জানতে পারে একদিন একটা মেয়ে এসে তাকে বলেছিল মেয়েটিকে এক মেমোরিটির হিরোইন বানিয়ে দিতে। তখন এই নায়িকা মালাক্কার এরিয়াতে মুভি শুটিং চলছিল। তখন সে মেমোরিটির পেছনে দাঁড়িয়ে গান গাওয়া সিকোয়েন্সের জন্য কিছু সুন্দরী মেয়ে প্রয়োজন। ওই মেয়েটাও তাদের মধ্যে ছিল, কিন্তু মেয়েটা অর্ধেক শুটিং শেষ হওয়ার পরের দিন এখানে থেকে পালিয়ে গিয়েছিল, যার কারণে আমাকে এই ফিল্ম ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়েছিল। আর এর আগে আমি থানায় গিয়ে তার পালিয়ে যাওয়ার ফ্রড কেস করি। এরপরও আমি অনেক মুভি শুটে ওই মেয়েটাকে খুঁজেছি, তাকে আর কোথাও পাইনি। এই মেয়েটার নাম ছিল রেখা। বিবেক ওই মেয়েটার ঠিকানা চায় আর তার আশেপাশে যে জুনিয়র আর্টিস্টরা কাজ করেছিল তাদের সাথে মেয়েটার কোনো যোগাযোগ আছে কি না তাদের ঠিকানাও যায়। চান্দাপা বলে ওর ঠিকানা আমি জানি না, তবে একটা গানের ভিডিওতে ওকে দেখতে পারবেন। এরপর তারা সবাই মিলে ল্যাপটপে গানের ভিডিওটা দেখতে বসে। রেখা এসে চান্দাপাকে ফিল্মের অভিনয় করার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল, কিন্তু চান্দাপা বলে দেয় রাতারাতি এইভাবে কোনো সুযোগ দেওয়া যায় না। তোমার কপাল ভালো যে তুমি মেমোরিটির পেছনে দাঁড়িয়ে গান গাওয়ার সিনে তুমি থাকবে, এটা কম কিছু নয়। এরপর সবাইকে তাদের কস্টিউম দেওয়া হয়। রেখাকে একটা নানের কস্টিউম দেওয়া হয়। তারপর বিবেক ফিরে এসে ওই গানের ফুটেজ দেখে রেখার একটা ক্লিয়ার স্কেচ তৈরি করে। সেই সাথে রেখার পাশে থাকা একটা মেয়ের অ্যাড্রেস বের করে তার সঙ্গে দেখা করলে মেয়েটি জানায় সে এই মেয়ে সম্পর্কে কিছু জানে না, সেও নতুন আর্টিস্ট হিসাবে এখানে প্রথমবারের মতো গিয়েছিল। তবে শুটিং শেষে যখন আমরা সবাই মিলে ফিরে আসি তখন রেখা ছিল না। এদিকে এই ছবিটা ভিনসেন্টের কাছে পৌঁছে যায় এবং ছবিটা দেখে ভিনসেন্ট ভয় কেঁপে ওঠে। অর্থাৎ ফাইনালি পুলিশরা ঠিকঠাক ইনভেস্টিগেশন করে সামনের দিকে এগোচ্ছে। অন্যদিকে রাজনের ফোনের রেকর্ড বের করা জানা গেছে তাকে 2 সপ্তাহ যাবৎ বেনি নামের একটা ছেলে ফোন করত, আর এই ফোনটা সে নতুন কিনেছিল। মুভির প্রোডাকশন হাউস থেকে তারা ওই মুভি শুটিং চলাকালীন যাবতীয় নেগেটিভ কালেক্ট করত। সেগুলো ভালোভাবে ফুটেজ চেক করে প্রয়োজনীয় তেমন কোনো ফুটেজ পায় না। তবে তদন্তের জন্য ফুটেজগুলো খুব ভালোভাবে দেখে, যদি কোথাও কোনো না কোনো ক্লু মিলে যায়। এরপর তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে দেখা করে এই মেয়েটির ছবি দেখালে ডিরেক্টর জানায় এই মেয়েটার জন্য আমাদের শুটিং অফ করা হয়েছিল। মেয়েটাকে প্রথমে দেখে ভালোই মনে হয়েছিল,
এই কথা শুনে বিবেক বলে, যদি আপনারা পরবর্তী মুভির জন্য মেয়েটাকে পেতেন তাহলে কি তাকে দিয়ে কাজ করাতেন? ডিরেক্টর বলে, ও ভালো কাজ করতে পারত, ওর ভবিষ্যৎ ভালো ছিল। এসব কথা শুনে বিবেক খুব ভালোভাবে বুঝতে পারে এই মেয়েটা অভিনয় করার জন্য পাগল ছিল আর তাকে সবার পছন্দও ছিল। তাহলে সে কেন হঠাৎ করে শুটিং ছেড়ে পালিয়ে যাবে? অন্যদিকে ভিনসেন্ট সিএম এর সঙ্গে দেখা করায় যাতে রেখার কেসটা যেন সবার সামনে না আসে, তার জন্য কেসটা ক্লোজ করে দিতে বলে। এমনকি ভিনসেন্টের পাঠানো গুন্ডারা চান্দাপাকে মদ খাইয়ে পানিতে চুবিয়ে মেরে ফেলে। কেসটা হঠাৎ করে রাতারাতি সিবিআই অফিসারের কাছে ট্রান্সফার করা হয়। বিবেক বুঝতে পারে এই কাজটা ভিনসেন্ট করিয়েছে যাতে রেখার কোনো প্রকার কোনো তথ্য বাইরে না আসে। এসব কিছুর পর বিবেক ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কি করে এই কেসটা তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরদিন সকালবেলায় হঠাৎ করে আবার সে ডিরেক্টর বিবেককে ফোন করে জানায়, পালা নামের একজন রিপোর্টার আমার কাছে কিছুদিন আগে রিপোর্ট করতে এসেছিল, তুমি ওর কাছে গেলে হয়তো কোনো কিছু জানতে পারবে। এ কথা শোনার পর বিবেক আবারও একটু সাহস পায় এবং এই কেসটা নিয়ে সামনের দিকে এগোয়। তো বিবেক চলে আসে পালার কাছে। তখন পালা জানায় সে একটা সময় অনেক বড় মাপের সাংবাদিক ছিল, তার উপর কথা বলার সাহস কারো ছিল না। মিমুটির সিনেমা শুটিং চলাকালীন পালা তার ইন্টারভিউ নিতে সেখানে গিয়েছিল। তবে পালা তাকে প্রশ্ন করার সাথে সাথে মিমুটি ভীষণ রেগে যায়, তখন তার ইন্টারভিউতে রাজি হয় না। সেখান থেকে সেদিন কিছু ছবি বের করে বিবেককে দেখালে সেখানে সে রেখার ছবি দেখতে পায়। এই ছবিটা সে হোয়াটসঅ্যাপে রেখার সঙ্গে যে জুনিয়র আর্টিস্ট ছিল তার কাছে পাঠায়। রেখার পাশে দাঁড়ানো মেয়েটার কথা জিজ্ঞাসা করে, কিন্তু পালা কোনো কিছুতেই বলতে পারে না, কোনো কিছুতে এই রহস্যের প্যাচ খুলছিল না। তাই বিবেক ঠিক করে সে একদম প্রথম থেকে শুরু করবে। এবার বিবেক চলে আসে সেই চার্চে যেখানে মুভি শুটিং করা হয়েছিল। আর এই চার্চে এসে সে নান ন্যান্সিকে দেখতে পায় যে রেখার পাশে দাঁড়িয়েছিল। ন্যান্সিকে রেখার ছবি দেখে তার সম্পর্কে জানতে চাইলে ন্যান্সি বলে, এই মেয়ে বাস্তব জীবনে এবং অভিনয় জগতে দারুণ একজন অ্যাক্টর ছিল। বিবেক রেখার কঙ্কাল পাওয়ার বিষয়টা সম্পূর্ণ ন্যান্সিকে খুলে বলে। সে বলে, আমরা কিছুদিন আগে একটা কঙ্কাল পেয়েছি, তার তদন্ত চলমান, আমরা ধারণা করছি এটা রেখা। এরপর ন্যান্সি সেই অতীত দিনের ঘটনা বলতে শুরু করে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যায় চার্চের পাশে সিনেমার শুটিং চলছিল। ন্যান্সির খুব কাছ থেকে অভিনয় দেখার ইচ্ছে, কিন্তু সে ভাগ্য আর তার হয় না, কারণ চার্চের গার্ড তাকে বাইরে যেতে দেয় না। কিছুক্ষণ পর চার্চের মাদার কাজের জন্য শহরে গেলে এই সুযোগে ন্যান্সি মিমুটিকে দেখার জন্য সে শুটিং স্পটে আসে। ন্যান্সি শুটিং সেটে আসলে দেখতে পায় এখানে সবাই নাস্তা করছে। হঠাৎ সেই সময় নাক মিমুটি এসেছি জানতে পেরে সবাই তাকে এক নজর দেখার জন্য ছুটে আসে। রেখাও তাকে দেখার জন্য খাবার ছেড়ে উঠে দৌড়ে আসছিল। তখন একটা লোহায় বেঁধে রেখার কস্টিউম ছিঁড়ে যায়, যার কারণে রেখা দ্রুত সেটের টেইলারের কাছে ঠিক করতে যায়। কিন্তু টেইলার কাছে অনেক কাজ থাকায় সে ঠিক করে দিতে পারে না। এই ছেঁড়া কাপড় পরে সে শুটিংও করতে পারবে না, তাই সে কি করবে বুঝতে পারে না। পাশে দেখতে পায় ন্যান্সি বাইরে কাপড় শুকাতে দিচ্ছে। রেখা ন্যান্সির কাছে দৌড়ে আসে, তার সমস্যার কথা সবগুলো খুলে বলে। ন্যান্সি রেখাকে হেল্প করতে রাজি হয়, কিন্তু তার জন্য সে একবার মেমোটির সঙ্গে দেখা করিয়ে দিতে বলে। রেখা বুঝেও যায় ন্যান্সিও মেমোটির অনেক বড় ফ্যান, তাই সে একটু বুদ্ধি করে বলে, আপনি শুধু দেখা করবেন কেন, তার অটোগ্রাফও নিতে পারবেন। এরপর ন্যান্সি রেখাকে ড্রেস দিলে রেখা এসে গানের রিহার্সাল করে। এমন সময় সেখানে ন্যান্সি আসে, তার সঙ্গে দেখা করতে চায়। রেখা বলে, এখন তো শুটিং এর সময়, এখন সে দেখা করবে না, এরপর লাঞ্চ করবে, আমি তোমাকে পরে দেখা করিয়ে দেব। ন্যান্সি বলে, সমস্যা নেই, আমি তোমার পাশে বসে অপেক্ষা করি, তোমাদের কাজে দেখি। কিন্তু ততক্ষণে দর্জি এসে ড্রেস ঠিক করে দিয়ে পরে নিতে বলে। ড্রেস পরে রেখা বের হলে দর্জি আবার এসে তার চেনটা ফিরিয়ে দেয়। ন্যান্সি এসব কিছু দেখে রেখার কাছে জিজ্ঞাসা করে, তোমাদের সঙ্গে এমন বাজে আচরণ করে? তারপর রেখা ন্যান্সিকে পুরো সত্য ঘটনা বলে দেয়। সে একজন জুনিয়র আর্টিস্ট আর তাকে মিথ্যা বলে ড্রেসটা ম্যানেজ করেছিল। এরপর তারা দুজনে কথা বলতে বলতে যখন পালার ইন্টারভিউ চলছিল সেখানে আসে। সেখানেই পালার ক্যামেরা ন্যান্সি এবং রেখা দুজনে একসঙ্গে ক্যামেরা বন্দী হয়। সন্ধ্যায় গানের রিহার্সাল চলাকালীন ন্যান্সি আবারও রেখার সঙ্গে দেখা করতে আসে। তখন রেখা দৌড়ে এসে ন্যান্সিকে বলে, আমাকে এই সিনেমা একটা ডায়লগ দেওয়া হবে, ডিরেক্টর স্যার বলেছে, তার জন্য রেখা অনেক খুশি। কিন্তু দুর্ভাগ্যবশত তখন হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে শুরু করে। শুটিং সেট বৃষ্টির পানিতে পুরো নষ্ট হয়ে যায়, যার কারণে সেদিন শুটিং অফ করে দেওয়া হয়। তাই ন্যান্সি আজকে রাতের জন্য তার কনভেন্টে রেখাকে থাকতে দেওয়ার জন্য বলে। রেখাও ন্যান্সির সঙ্গে যেতে রাজি হয়। কনভেন্টে এসে ন্যান্সি রেখার সঙ্গে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। রাতে খাবার খেতে বসলে রেখাকে মাংস খেতে দিলে সে মাংস খায় না। খাওয়া শেষ হলে ন্যান্সি রেখাকে দোতলা রুমে নিয়ে যায়। সকাল হলে জানা যায় রেখা এই চার্চে রাখা ফান্ডের টাকা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। কনভেন্টে অচেনা একজনকে এনে রাখার জন্য মাদার সম্পূর্ণ দোষ ন্যান্সির কাছে চাপিয়ে দেয়। সিন বর্তমানে আসলে বিবেক ন্যান্সির কাছে জিজ্ঞাসা করে, রেখা কোথা থেকে এসেছিল, ওর ফ্যামিলির পরিচয় এইসব কিছু কি আপনার সাথে শেয়ার করেছে? তখন ন্যান্সি বলে, না, আমার সাথে তার মাত্র কিছু সময়ের পরিচয় ছিল,
তেমন কিছু জানতে পারিনি, তবে ফ্যামিলির বিষয়ে তেমন একটা ইন্টারেস্ট ছিল না। ন্যান্সি আরও বলে, এরপর থেকে আমি আর কখনো রেখাকে দেখিনি। বিবেক জিজ্ঞাসা করে, আপনারা তখন পুলিশের কাছে কমপ্লেন করেননি কেন? ন্যান্সি বলে, যেহেতু বিদেশি সংগঠন থেকে আমাদের ফান্ডে টাকা পাঠানো হয়, যদি এই ঘটনা জানাজানি হতো তাহলে পরবর্তীতে তারা কখনো টাকা পাঠাতো না, তাই ঘটনাটা আমরা কাউকে জানতে দিইনি। এরপর বিবেক কনভেন্টে ওই দিন রাতে কে কে ছিল তাদের অ্যাড্রেস দিতে বলে। ন্যান্সি বলে, তাহলে আপনি কাল আসেন, আমি সবার অ্যাড্রেস গুছিয়ে রাখবো। এদিকে ভিনসেন্টকে তার অ্যাসিস্ট্যান্ট ন্যান্সির ছবি দেখিয়ে বলে, এর সঙ্গে দেখা করেছো? তবে ভিনসেন্ট তাকে চিনতে পারে না। পরের দিন বিবেক ন্যান্সির কাছে অ্যাড্রেস নিতে আসলে ন্যান্সি জানা তখন কনভেন্টে যারা ছিল অনেকেই মারা গেছে। তবে তখন কনভেনশনে থাকা কাজের মেয়ে পুষ্পাম আর থাঙ্গামা ছিল। পুষ্পাম কাজের পেশার কারণে ওই ঘটনার 3-4 মাস পর এখান থেকে চলে যায়। থাঙ্গামার ছেলে আছে। তখন বিবেক থাঙ্গামার অ্যাড্রেস নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। অ্যাড্রেসটা দেখে তার মনে পড়ে রাজনের মৃত্যুর 2 সপ্তাহ আগে যে নাম্বার থেকে কল আসতো সেটা এই অ্যাড্রেস ছিল। তো যাই হোক, বিবেক বেরিয়ে পড়ে এই অ্যাড্রেসে। সেখানে গিয়ে দুজন বন্ধুকে মদ খেতে থাকে। যখন তারা জানতে পারে বিবেক পুলিশ, তখন তারা পালানোর চেষ্টা করে, কিন্তু বিবেকের হাত থেকে বেশি দূরে পালিয়ে যেতে পারে না। তখন বিবেক জিজ্ঞাসা করে, তুই রাজনকে হঠাৎ কল করলি কেন? আর তো লোনের টাকা পরিশোধ করেছিস, এত টাকা কোথায় পেলি? এ বেনু হলো থাঙ্গামার ছেলে। বেনু বলে, আমি রাজনকে ব্ল্যাকমেল করে টাকাগুলো নিয়েছিলাম। তখন জানা যায় বেনু ওই রাতে থাঙ্গামাকে 3 জনের সঙ্গে একটা মেয়েকে নিয়ে পুঁতে দিতে দেখেছিল। তার বাবার কাছে জানতে চাইলে সে বলেছিল এটা একটা সিনেমা শুটিং। এরপর তারা যখন সিনেমা দেখে তখন এমন কোনো জিনিস তারা দেখতে পায় না। একদিন বেনু তার বাবাকে ওই রাতের ঘটনা সম্পর্কে আবারও জানতে চাইলে তখন তার বাবা সব সত্যি কথা বলে দেয়। রাজন আমাদের বাড়ির কাজের লোক ছিল, আর এখন সে রাতারাতি অনেক বড় লোক হয়ে গেছে। আমার বাবাও টাকা পেয়েছিল এই খুন করার জন্য, কিন্তু সে টাকা ধরে রাখতে পারেনি, যার কারণে আমি রাজনকে ব্ল্যাকমেল করি। তবে রাজন আমাদের ফোন কলের পরে নিজে সুসাইড করে। সে ভিডিওটা দেখেছি। আমার বাবা মারা যাওয়ার জন্য হয়তো আমার বাবার নামটা সে ভিডিওতে বলেনি। ওই দিনে সে ভাগ্যাচন হচ্ছে আজকের প্রভাবশালী ব্যবসায়ী ভিনসেন্ট। এরপর বিবেক তাদের সাক্ষী দিতে রাজি করায় এবং এই কেসটা এসপিদের থেকে নিয়ে আসার জন্য অফিসারকে ফোন দেয়। এদিকে সেনা রেখার সম্পর্কে একটা প্রতিবেদন রিপোর্ট করে। পরের দিন বিবেক বেনুদেরকে নিতে আসলে দেখে জঙ্গলের ভিতরে গাছের সঙ্গে বেনুর ডেড বডি ঝুলছে, আর তার বন্ধুকে মেরে পানিতে ফেলে রাখা হয়েছে। যেখানকার কেস আবার সেখানে চলে যায়। এরপর আবারও বিবেক পুরনো সেই ছবিগুলো ঘাটাঘাটি করলে সেখানে হঠাৎ করে চোখের সমস্যা একটা লোক দেখে। তার মনে পড়ে ওই লোকের ঠিকানা বের করে। এবার ভিনসেন্টের আগেই বিবেক ফ্রান্সের কাছে পৌঁছে যায়। তবে যখন সে ফ্রান্সকে জিজ্ঞাসা করে তখন সে কোনো কিছু স্বীকার করে না। এরপর বিবেক রেখার সম্পূর্ণ গল্পটা তাকে বলে। সেই সঙ্গে ভয় দেখিয়ে বলে, তুমি যদি আমাদেরকে কোনো কিছু না বলো তাহলে হয়তো তোমার ছেলেকে আর তোমাকে মেরে ফেলবে। এক পর্যায়ে ফ্রান্স বিবেকের কাছে সব সত্যিটা স্বীকার করে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। পুষ্পাম আর ভাক্কাচান চার্চে কাজ করত। একদিন ভাক্কাচান পুষ্পামের চার্চে টাকা চুরি করতে দেখে। তবে পুষ্পামের মুখ বন্ধ রাখতে ভাক্কাচান তাকে কিছু টাকা দেয়, আর এইভাবে তাদের ভিতরে দিনকে দিন টাকার একটা সম্পর্ক তৈরি হয়। তারা প্ল্যান করে কিছু টাকা হলে তারা এখান থেকে দূরে কোথাও চলে যাবে। তার কারণে তারা প্রথমে ওই চার্চের লকারে তালার চাবি সাবানের ছাপ দিয়ে টাকা চুরি করার প্ল্যান করে। ভাক্কাচানের ভালো পরিণতি দেখে ফ্রান্স আর সহ্য করতে পারে না। তারা একই এলাকার একই বয়সীর বন্ধু ছিল, তাই ফ্রান্স সবসময় ভাক্কাচানকে ফলো করত। একদিন চার্চে মাদারকে দেখে গাড়ি নিয়ে কোথাও একটা যাচ্ছে। এরপর ভাক্কাচান দেখে সেও চার্চের আশেপাশে বারবার ঘুরঘুর করছে। এটা দেখে ফ্রান্স তাকে ফলো করতে শুরু করে। আর শুটিংয়ের দিন যখন ন্যান্সি রেখার কথা বলছিল তখন পুষ্পম প্ল্যান করে এক রাতের জন্য যদি রেখা এখানে আসে তাহলে তারা টাকা চুরি করে পালাতে খুব সহজ হবে, কারণ সম্পূর্ণ দোষ তাহলে রেখার কাঁধে পড়বে। তারপর রাতের বেলায় ন্যান্সি রেখাকে নিয়ে আসলে পুষ্পম বুদ্ধি করে মাংসের ভিতরে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন রেখা মাংস খেতে চায় না। এই ঘুমের ওষুধ খেয়ে রাতে সবাই ঘুমিয়ে পড়ে। পুষ্পম রেখার ঘরে এসে তার গলায় ওড়না পিচিয়ে শ্বাসরোধ করে তাকে মেরে ফেলে। এদিকে রাজন আর ফ্রান্স ভিতরে আছে ভাক্কাচান কি করছে সেটা দেখার জন্য। আর তখন তারা দুজন ভিতরে এসে পুরোপুরি ফেসে যায়, কারণ ভাক্কাচান ফ্রান্সদের বলে, যদি তোমরা আমাদেরকে সাহায্য না করো তাহলে আমি সবাইকে বলে দিব তোমরা খুনটা করেছো। যদি আমাদের কথা মতো কাজ করো তাহলে টাকা পাবে, সাথে বেঁচেও যাবে। এক পর্যায়ে টাকার লোভে ফ্রান্সরা তাদের কথা মতো কাজ করতে রাজি হয়। তাই ওই রাতে তারা 4 জন মিলে রেখার লাশটা জঙ্গলের ভিতরে গাছের নিচে দাফন করে। তবে তারা যখন রেখাকে মাটি চাপা দিচ্ছিল তখন রেখার পা নড়ছিল, কিন্তু তারা ফেসে যেতে পারে সেই ভয়ে রেখাকে জ্যান্ত মাটি দিয়ে দেয়। ওই দিন রাতে আমরা জানতাম না মেয়েটা কে, কোথা থেকে এসেছিল, আর ওই ভাক্কাচান হলো আজকের ভিনসেন্ট। তো যাই হোক, এরপর দেখা যায় ভিনসেন্টের ওয়াইফকে কেউ একজন ফুলের তোড়া পাঠিয়েছে,
আর সেখানে একটা নোট লেখা আছে ওয়েলকাম সুন পুষ্পম, যেটা দেখে ভিনসেন্টের ওয়াইফের হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। ভিনসেন্ট দ্রুত বাইরে বেরিয়ে দেখে কে এসেছে। তখন তারা দেখতে পায় এ আর কেউ না, এটা হলো বিবেক। অর্থাৎ বিবেক সবকিছু জেনে গেছে। এরপর বিবেক এসিপিকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে। পুষ্পম নাম বদলে হয়েছে অ্যালেক্স, আর তাদের যে লোগোটা ব্যবহার করা হয়েছে বিজনেসে সেটা পুষ্পমের সেলাই করা, এটা রুমাল থেকে নেওয়া। অন্যদিকে পুষ্পম আর ভাক্কাচান দুজনে একসঙ্গে প্ল্যান করে, যেহেতু বিবেক সবকিছু জেনে গেছে তাহলে ওকে চিরতরে শেষ করে দাও, যার কারণে লোক দিয়ে বিবেকের অ্যাক্সিডেন্ট করানো হয়। কিন্তু ভাগ্যক্রমে বিবেক এবারের মতো বেঁচে যায়। তবে এখন যদি তারা রেখার পুরোপুরি পরিচয় বের করতে না পারে তাহলে ভিনসেন্টকে শাস্তি দিতে পারবে না। ঠিক তখন কাকতালীয়ভাবে ফিল্ম অ্যাক্টর জগদীশ সেরেনকে ফোন করে। মূলত সে সেরিনাকে লেখা প্রতিবেদনটা পড়েছে, আর তার কথা শুনে বিবেক আর সেরিনা তার সঙ্গে দেখা করতে আসে। তখন জানতে পারে রেখা তাকে অভিনেত্রী হতে চায় বলে চিঠি লিখত। আমি ওই চিঠি থেকে বুঝতে পারি অভিনয় জগতে আসার জন্য পরিবারও ছেড়ে দিতে পারে। তখন আমি ওকে একটা চিঠি লিখেছিলাম। এরপর জগদীশ তাদেরকে ঠিকানাটা দিয়ে দেয়। বিবেকরা ওই ঠিকানায় পৌঁছালে সেখানে রেখার ছোট বোনের সঙ্গে দেখা হয়। রেখা ছোটবেলা থেকে মুভি দেখতে ভীষণ পছন্দ করত, আর সেখান থেকেই তার এই অভিনয় জগতে আসার আগ্রহ বাড়ে। সে সময় পেলে ম্যাগাজিন পড়তো, থিয়েটার গিয়ে মুভি দেখতো, এমনকি প্রত্যেকটা ম্যাগাজিনের ঠিকানায় সে চিঠিও লিখত। রেখার পায়ে নুপুরটা রেখার মা তাকে দিয়েছিল। এমনকি রেখাকে তার বাবা অভিনয় করতে বাধা দিলে রেখা রাতের হাতারে বাড়ি ছেড়ে পালিয়ে আসে। রেখার বোন বলে সেদিনের পর থেকে তারা রেখার কোনো খোঁজ পায়নি, এখনও অপেক্ষা করে তার বোন একদিন ফিরে আসবে। এসব কিছু শোনার পর বিবেক রেখার নুপুরটা তার বোনের হাতে তুলে দেয়। এটা দেখে রেখার বোন বুঝতে পারে তার বোন আর বেঁচে নেই। তো যাই হোক, বিবেক ভিনসেন্টের ছেলেটাকে ডেকে তার মা বাবার সমস্ত ইতিহাস বলে, এমনকি তাদের ছবিও দেখায়। তখন পুষ্পমের ছেলে এসে তার মার কাছে এই বিষয়ে জানতে চায়, তবে তার ছেলের প্রশ্নের কোনো উত্তর দেয় না। বাবা মা নীরবতা দেখে তার ছেলে বুঝতে বাকি থাকে না, তাই সে এখান থেকে চলে যায়। এরপর তারা দুজনে বলে তোমার আমার পথ চলা খুব ভালো ছিল, কিন্তু সবকিছু জানাজানি হয়ে গেছে, এখন আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাই ভিনসেন্ট তার স্ত্রীকে শ্বাসরোধ করে মেরে ফেলে পুলিশ। তারপর ভিনসেন্টকে এবং রেখার শেষ কাজ করা হয়। সর্বশেষ জানা যায় মেমোটি রেখার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আর এখানেই আজকের এই গল্পটি শেষ হয়। আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।